ওকে, এই চ্যাপ্টার 5 উদ্ভিদের আই মিন ফার্স্টে উদ্ভিদের পুষ্টি নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, তারপরে প্রাণীর আমাদের বডিতে যে পরিপাক সেগুলো নিয়ে আছে, খাদ্য আর পুষ্টি আর কি। আচ্ছা, প্রথমে আমরা উদ্ভিদের যে বিভিন্ন পুষ্টি উপাদান, খনিজ পুষ্টি, সেগুলো নিয়ে একটু দেখতেছি। মোটামুটি তোরা একটু আজকে চাঙ্গা থাকিস, গল্প করিস, কারণ পুরাটার মধ্যেই এরকম মুখস্থ জিনিস বলা লাগবে। তো আমি চেষ্টা করব যথেষ্ট ইজি করে বলার, তারপরে যদি বিরক্ত লাগে বলিস। আচ্ছা, তো উদ্ভিদের খনিজ পুষ্টি এগুলা মোটামুটি এখন পর্যন্ত 60 মানে 60টা মোটামুটি অজৈব উপাদান পাওয়া গেছে, যেগুলো উদ্ভিদের জন্য দরকার হচ্ছে আর কি, অজৈব উপাদান। এর মধ্যে আবার 16টা, এর মধ্যে 16টা এরা মাস্ট নিডেড, এদেরকে অত্যাবশ্যকীয় উপাদান বলে। আমি যেভাবে লিখতেছি এভাবে লিখলেও খাতা থেকে পড়লে হয়ে যাবে, বুঝছিস? মানে তাই নোট করা, তোরা যদি চাস এভাবে নোট করে নিতে পারিস। 16টা অত্যাবশ্যকীয় উপাদান। আচ্ছা, মানে এই উপাদানগুলো যদি কোনো একটা মিস থাকে, তাইলে তখন উদ্ভিদে কোনো একটা, এটার অভাবে কোনো একটা রোগ বা লক্ষণ বাইরে প্রকাশ পাবে, অভাবজনিত লক্ষণ যেটাকে আমরা বলি, বা ডেফিসিয়েন্সি সিমটম বলি। এই বোর্ড তো ক্লিয়ার নাকি? ল্যাগ হচ্ছে কি ভিডিও, না ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, অন করছে অন করছে। তো ওয়ালাইকুম আসসালাম। এই 16টা উপাদানের মধ্যে কয়েকটা আবার উদ্ভিদের খুব বেশি পরিমাণে লাগে, সেগুলা বেশি পরিমাণে নেয়। আর কয়েকটা আছে যেগুলা দরকার কিন্তু খুব অল্প পরিমাণে দরকার হয়। তো এইটার উপরে বেস করে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। তো এই 16টা উপাদানকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। মুসলাম, এইটুক এই বলিস কখন। তো এই যে অত্যাবশ্যকীয় যে উপাদানগুলা, বর্ষকীয়, এই মনে আছিস? আচ্ছা, আমিও তো সেটাই বলতেছিলাম। অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 16টা, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। তো ম্যাক্রো যেটা, ম্যাক্রো হচ্ছে বেশি পরিমাণে দরকার হবে, ম্যাক্রো বেশি পরিমাণে দরকার হবে। তাহলে এটা লিখতেছি পরিমাণে বেশি দরকার, পরিমাণে বেশি লাগে। আর এটা কয়েকটা আছে হচ্ছে মাইক্রো, সেগুলো পরিমাণে কম লাগবে, কিন্তু লাগবে, পরিমাণে কম লাগে। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা একটু সামান্য এন্টারটেইন কম হব, তবে নিহা ওই দায়িত্বটা নিলে মেবি আবার সব ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, তো এবার এই ম্যাক্রো উপাদান, যেটা ম্যাক্রো উপাদানগুলোকে মনে রাখার জন্য একটা ছন্দ ছিল, তো সেটা আবার বলতেছি, আগেও কয়েকবার বলছি। সেটা ছিল হচ্ছে সবার জন্যই কি। আচ্ছা, ওই আমার মাইক্রোফোনটা সরে গেলে বলিস। আচ্ছা, তো ম্যাক্রো উপাদানগুলোকে মনে রাখার জন্য এক শর্টকাট একটা ওয়ে ছিল, সেটা হচ্ছে এমজি কে ক্যাফে ফর নাইস নাইস চপস, চপস। ওকে, তো এখানে কোনটা দিয়ে কি মিন করতেছে? এমজি দিয়ে ম্যাগনেসিয়াম, কে দিয়ে পটাশিয়াম, সিএ ক্যালসিয়াম, এফই আয়রন, ফর কিছু না, যেগুলো ছোট অক্ষরে লেখা আর কি, স্মল লেটারে লেখা, সেগুলা দিয়ে জাস্ট এমনি মেলানোর জন্য লেখা হয়েছে। এই নাইসের এন ক্যাপিটাল লেটার দিয়ে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। তো এরা মেইনলি ম্যাক্রো উপাদান, এরা বেশি পরিমাণে লাগবে। তো ম্যাক্রো উপাদান হচ্ছে 10টা আর কি, 10টা।
আর মাইক্রো হচ্ছে বাকি 6টা। হ্যাঁ, হ্যাঁ, মানে কোনটা দিয়ে কি বুঝাচ্ছি? এমজি দিয়ে ম্যাগনেসিয়াম, কে চপসে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। ওকে, এবার মাইক্রোগুলো এমনিতেও মুখস্থ রাখা যায়, মনে রাখার জন্য যদি তোদের এই ছন্দটা পছন্দ হয়। আচ্ছা, এটা কি মুখস্থ হয়ে গেছে? ওকে, হ্যাঁ। বললে বলো কেমন ছিল। না, কেমন ছিল রে? আচ্ছা শোন, কে জানিস একটু বলিস তো। এই জিঙ্ক, জিঙ্ক, আর এটা হচ্ছে ম্যাঙ্গানিজ, আর এটা হচ্ছে মলিবডেনাম, তারপরে হচ্ছে বলো যেটা বোরন, কেমন হচ্ছে কপার, আর ছিল হচ্ছে ক্লোরিন। এই অণু চলে আসছে। অনুকে জিজ্ঞেস করবি নাকি সাইমা? সিএল দিয়ে ছিল ক্লোরিন। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কি। হ্যাঁ, আচ্ছা থাক থাক থাক, যদি রিস্ক থাকে থাক, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। এই সবার এটা তোলা হয়েছে? অনু আসছিস? অনু আসছিস? ওকে, আচ্ছা এই সবাই সাবধানে থাকিস, যে হারে নতুন এফেক্টেড হচ্ছে আবার মারাও যাচ্ছে। আচ্ছা, তো এই পুষ্টি উপাদানগুলা উদ্ভিদের বেশিরভাগ ক্ষেত্রে বায়ুমণ্ডল আর হচ্ছে মাটি থেকে আসতেছে কিছু। তো বায়ুমণ্ডল থেকে নর্মালি কার্বন, অক্সিজেন এইসব, আহ, তারপর হাইড্রোজেন আর অক্সিজেন এইসব হচ্ছে পানি থেকে নেয়, আর মাটির মধ্যে থেকে বিভিন্ন আয়ন আকারে বাকি ধাতুর যে যেগুলা লিখছি আমরা, যে বাকি যেসব মৌল লিখছি এগুলাকে আয়ন আকারে সে শোষণ করে। যেমন যদি জিঙ্ককে নিতে যায় তাহলে সে জিঙ্ক 2+ আকারে নিবে, ম্যাঙ্গানিজ 2+, মলিবডেনামকে এরকম মলিবডেনামের আয়ন আকারে নিবে, বোরন, কপার, ক্লোরাইড, এই কপারকে কপার 2+, ক্লোরিনকে ক্লোরাইড আয়ন, নাইট্রোজেনকে নাইট্রেট আয়ন আকারে নিতে পারে, আবার অ্যামোনিয়াম আয়ন আকারে নিতে পারে, এরকম বিভিন্ন আয়ন আকারে সে শোষণ করবে। এইটা খনিজ লবণ পরিশোষণ আবার আমরা ওই চ্যাপ্টার 6-এ না, হ্যাঁ চ্যাপ্টার 6-এই বোধহয় দেখছিলাম। আচ্ছা, তো এবার আসি, তাহলে আমরা তো বলে ফেলছি যেগুলা হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান, তার মানে অবশ্যই কি কারণে অত্যাবশ্যক সেটা একটু জানা দরকার, যে কেন তারা দরকারি। তো এইটা এখন একটু বলতেছি, প্রথমে আমরা ম্যাক্রো নিয়ে বলবো আর কি। ম্যাক্রোর মধ্যে যে ওই কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এটা নিয়ে বই কিছু বলা নাই, সিএইচও এটা নিয়ে বলা নাই, এই তিনটা নিয়ে। তো এটা আমি একটু বলে দিচ্ছি। এই গ্লুকোজ তৈরি করতে যদি একটা বলি, যে গ্লুকোজ তৈরি করতে C6H12O6, তার মানে এইখানে এই যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দরকারি ছিল। তার মানে এই কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন এটা উদ্ভিদের জন্য এই যে গ্লুকোজ তৈরি করার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। সো সিএইচও এটা, এই তিনটা পরমাণু, এই কেউ কিছু বলতেছিস, এই তিনটা পরমাণু উদ্ভিদের উদ্ভিদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় উপাদান। তো এইটা নিয়ে তোদের বইয়ে কিছু লেখে নেই এই তিনটা পরমাণু নিয়ে, তো আমি বলে দিলাম। এইবার তারপরের থেকে বইয়ে আছে নাইট্রোজেন নিয়ে আছে। তো নাইট্রোজেন কি কি করে একটু আমি লিখতেছি, ওয়েট। ওকে, তোরা এইগুলাকেই নোট আকারে লিখে নিতে পারিস।
আচ্ছা, পরে তুলে নিতে পারিস। তো নাইট্রোজেন কি কি ব্যাপারে ভূমিকা রাখে সেগুলো একটু বলি। যে ধর আমাদের যে নিউক্লিক অ্যাসিড বডিতে, ওই যে ডিএনএ আর আরএনএ, ডিএনএ আরএনএ এইসব তৈরি করতে গিয়ে তার মধ্যে ইয়া দরকার ছিল, নাইট্রোজেন বেস লাগতো, মানে নাইট্রোজেন যুক্ত ক্ষার ছিল, ATCG এইসব ছিল, ইউ ছিল। তো ওগুলার মধ্যে নাইট্রোজেন ছিল। তাহলে নাইট্রোজেন একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড তৈরিতে ভূমিকা রাখতেছে। নিউক্লিক অ্যাসিড, ওই ডিএনএ আরএনএ এইসব, ডিএনএ আরএনএ। এই ইয়ে আসিস, অনু আসিস? তোদের লাইন অনেকে চলে যাচ্ছে বারবার। উষা আসছিস আবার? উষা আসছিস আবার? হাই, এটুক লেখা হয়েছে না সবার? আচ্ছা, তারপর হচ্ছে প্রোটিন। প্রোটিন প্রোটিন হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। আমি এটা অনেকবার বলছি। ওই অ্যামাইনো অ্যাসিডের সংকেত হচ্ছে, আমি যদি একটু লিখে দিই, যে প্রোটিনটা যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, সেই অ্যামাইনো অ্যাসিডের সংকেতটা এরকম। আর সিএইচ, একটা COOH গ্রুপ থাকে। আচ্ছা এখানে, আচ্ছা থাকুক। আর COOH থাকে, মানে অ্যাসিড মূলক থাকে, আর সাথে একটা অ্যামিন মূলক থাকে। এই প্রোটিন তৈরি হয় এরকম অ্যামাইনো অ্যাসিডের অনেকগুলো অণু মিলে পলিমার আকারে তৈরি হয়। তো এই যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন আছে, তার মানে এই নাইট্রোজেনটা প্রোটিন তৈরিতেও ভূমিকা রাখতেছে। সবাই লিখছি সেটা? ওকে। তারপর ওকে ভাই, আস্তে আস্তে লিখতেছি, কোনো তাড়া নাই আমার, তাড়া নাই, কোনো তাড়া নাই আমার। ওকে, সবাই একটু লেখ। নোট যেহেতু দেই নাই, আস্তে 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 লিখতেছি। এই ইয়ে, অহনা তোর কি হয়েছে রে? আচ্ছা শোন, এটিপি, এটিপি কি ছিল? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওখানে যে অ্যাডিনোসিন ছিল, ওইটা আসলে আবার অ্যাডিনিন থেকে আর কি। তো ওই যে, তার মানে ওখানেও নাইট্রোজেন যুক্ত ক্ষার ছিল। তার মানে এই এটিপি তৈরিতেও নাইট্রোজেনের ভূমিকা আছে। এটিপি তৈরিতেও নাইট্রোজেনের ভূমিকা আছে। একইভাবে আমরা ওই যে এনএডি, এনএডিপি এইসব যে দেখছিলাম, ওগুলার মধ্যেও নাইট্রোজেনের ভূমিকা আছে। আচ্ছা এখানে এটাও লিখে দিই, এনএডি বা ওই যে এনএডিপি। যা হোক, এই জাতীয় যা ছিল আর কি, এগুলা সবগুলোর মধ্যেই। আচ্ছা শুধু এনএডিপি লিখে দিই, এনএডিপি লিখে দিই শুধু। এগুলা তৈরি করতে, এগুলার মধ্যে নাইট্রোজেন ছিল, তার মানে এগুলা তৈরিতেও নাইট্রোজেনের ভূমিকা আছে। একই সাথে, এই বেশি তাড়াহুড়া হইলে বলিস কিন্তু, নিহা ওই দায়িত্বটা নে। তারপর হচ্ছে ভিটামিন, কিছু ভিটামিন, এগুলোর মধ্যে নাইট্রোজেন আছে। ভিটামিনগুলো নাইট্রোজেন কম্পাউন্ড। বিভিন্ন হরমোন নাইট্রোজেনে আছে, তার মানে নাইট্রোজেনের অনেক কিছুতে ভূমিকা। তারপর ওই যে আমরা কোএনজাইম বলতেছি, সেই এনজাইম গুলোর মধ্যে নাইট্রোজেন আছে। কোএনজাইম। আর একটা হচ্ছে ওই যে বর্ধিষ্ণু অঞ্চল আর কি, ওখানে নাইট্রোজেন দরকার হয়। বর্ধিষ্ণু অঞ্চলগুলা, মেরিস্টেম বলে যেগুলা, বা ভাজক টিস্যু যেখানে থাকে সবার। হ্যাঁ, বুঝি নাই। মানে বর্ধিষ্ণু অঞ্চল যেগুলা দ্রুত বৃদ্ধি প্রাপ্ত হয়, ওই ভাজক কোষগুলা, ভাজক টিস্যুর কোষগুলা যেখানে, ভাজক টিস্যুগুলা যেখানে থাকে, ওই অঞ্চলগুলোতে দ্রুত কোষ বিভাজনে নাইট্রোজেনের ভূমিকা আছে। তাহলে এখন দেখ, এগুলা যদি মনে থাকে তো আমরা এটাকে এখন ইজিলি মনে রাখতে পারবো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, দাঁড়া ওয়েট, সেটা হচ্ছে এই
ক্লোরোফিল সৃষ্টিতেও তার ভূমিকা আছে। ক্লোরোফিল সৃষ্টি, সেটাতে তার ভূমিকা আছে। ওকে, তাহলে একটু শর্টকাটে বলে দিই নাইট্রোজেন কি কি সবার তোলা হয়েছে, তোলা হলে বলিস। আচ্ছা ওয়েট, আচ্ছা মুছি নাই। তো প্রথমে হচ্ছে যেহেতু সে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর ক্লোরোফিলের একটা মাস্ট নিডেড এলিমেন্ট, তো এই যে লিখলাম বর্ধিষ্ণু অঞ্চল, তার মানে সে বর্ধিষ্ণু অঞ্চলগুলোতে যেহেতু নাইট্রোজেন দরকার, তার মানে সে দৈহিক বৃদ্ধিতেও সহায়তা করে। আর যেহেতু সে ক্লোরোফিল সৃষ্টিতে ভূমিকা রাখে, এই নাইট্রোজেনের অভাব হইলে ক্লোরোফিল সৃষ্টি হবে না। ক্লোরোফিল সৃষ্টি না হইলে এই যে এটিপি উৎপাদন বা এইসব শক্তি উৎপাদন, এগুলাতে ব্যাঘাত ঘটবে। আই মিন ওই যে খাদ্য তৈরি, ক্লোরোফিল মেনলি খাদ্য তৈরির জন্য তৈরি হইতো, সো দরকার হইতো। সো এই খাদ্য তৈরি বাধাপ্রাপ্ত হইলে একই সাথে খাদ্য দিয়েই আবার শোষণ প্রক্রিয়া চলতো, আই মিন গ্লুকোজ ভাঙতো, তো শোষণ প্রক্রিয়াও ব্যাহত হবে, শক্তি উৎপাদনটাও কমে যাবে। সো আমাদের এই মেইন উপাদানগুলো মনে রাখলে আমরা এইটার সাথে রিলেটেড জিনিসগুলো দিয়ে বলতে পারবো যে কি কি প্রবলেম হবে। সবার একটু লেখা হইলে বলিস। আমি কিন্তু আস্তে আস্তে পড়াচ্ছি, যেহেতু আমি ইয়াদেই নেই। তার মানে নাইট্রোজেনের অভাব হইলে বডিতে কোষ বিভাজন বাধাপ্রাপ্ত হবে, ক্লোরোসিস হইতে পারে যেহেতু ক্লোরোফিলের ওই অভাব আছে। তারপর মানে ক্লোরোফিলে তার ভূমিকা আছে। তারপর আর কি হইতে পারে, তার বৃদ্ধি ব্যাহত হইতে পারে, ঠিকঠাক মতো গ্রো করবে না উদ্ভিদ। ওকে, এরপর আসি, বই কোনটা আছে এরপরে, পটাশিয়াম নাকি ম্যাগনেসিয়াম? ওকে, আচ্ছা ওয়েট, একটু ওয়েট কর। কিসের? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে দাঁড়া একটু, কিরে নোবা এতক্ষণে এন্টার করলো কেন? ওকে, তো এবার পরেরটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের উপাদান, তো ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল সৃষ্টিতে ভূমিকা রাখে, আই মিন ক্লোরোফিলের উপাদানই এটা, ক্লোরোফিলের উপাদান। আচ্ছা, একই সাথে সে বিভিন্ন এনজাইমের মধ্যে আছে, এনজাইম, এনজাইমের উপাদান। তো এখন এই যে এই ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের যেহেতু উপাদান, তার মানে একইভাবে সে খাদ্য তৈরিতে ভূমিকা রাখতেছে, আর বিভিন্ন এনজাইমের কাজ চালানোর জন্য ম্যাগনেসিয়ামটা জরুরি। সো এটার প্রবলেম হইলে ওই নর্মাল এক হচ্ছে শক্তি উৎপাদনে প্রবলেম হবে, আর আরেকটা হচ্ছে ক্লোরোফিল যেহেতু উৎপাদন ব্যাহত হচ্ছে, ক্লোরোসিসটাও এই ম্যাগনেসিয়ামের অভাবে দেখা দিতে পারে। আচ্ছা, এবার আয় পটাশিয়াম। পটাশিয়াম নিয়ে পটাশিয়ামের একটা কমন জিনিস বলতো, পটাশিয়াম কি করতো? অনেকবার বলছি। আচ্ছা, সবার এটা লেখা হলে বলিস। আচ্ছা, ওটা একটা। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস বলছিলাম, কয়েকদিন বলে ফেলছি লাস্টের দিকে, মনে আছে? পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া, মনে আছে কিনা?
পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করত পটাশিয়াম। আচ্ছা দাঁড়া একটু, আমি মনে হয় বেশি টাইম নিয়ে নিচ্ছি, ইচ্ছা করেই টাইম নিচ্ছি যাতে বাকিরা তুলতে পারে। মাইশা আবার জয়েন দিছে, ওয়েট। তো এবার হচ্ছে পটাশিয়াম। তো পটাশিয়াম কি কি ক্ষেত্রে ছিল? পটাশিয়াম এক হচ্ছে পটাশিয়াম আয়ন আকারে কোষের মধ্যে পানির ব্যালেন্স, এই যে আয়নের ব্যালেন্স আর কি, আই মিন পটাশিয়াম কোষ থেকে দিয়ে এন্টার করছে, পটাশিয়াম কোষ থেকে বেরোয় গিয়ে নতুন একটা আয়ন ভিতরে এসে ঢুকতে পারে, আবার পটাশিয়াম কোষের মধ্যে H+ আয়নও নিয়ে আসে, এরকম। তার মানে বিভিন্ন আয়নের সমতা রক্ষা, এটা লিখতেছে আয়ন সমতা, আয়ন সমতার কাজ করে সে। এগুলা কিছু এক্সট্রা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ কেমন আছিস? এই যে 5 নাম্বার চ্যাপ্টার যেটা তুই পারিস না, ওইটা কেবল শুরু করছি আর কি, আই মিন বেশি দূর পড়াই নেই, এই কিছুক্ষণ আগে শুরু করছি, সমস্যা নাই। তুই ওই পেজ নাম্বারটা বল ধরে। তার মানে পানি সমতা, পানি শোষণেও সহায়তা করবে, মানে এই পটাশিয়াম যখন প্রবেশ করে তখন তার সাথে ওই H+ বা পানি আকারে পানি শোষণ, এটা সাহায্য করবে। তারপর কোষ বিভাজনের ওই স্পিন্ডল যন্ত্র তৈরি বা এরকম এগুলা বিভিন্ন, এই ক্ষেত্রে পটাশিয়ামের ভূমিকা আছে, কোষ বিভাজনের সহায়তা, কোষ বিভাজনের সহায়তা করবে, বা তার মানে হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে তার ভূমিকা আছে। আর কিছু জিনিসের বৃদ্ধি, যেটা হচ্ছে মূল, তারপর হচ্ছে আচ্ছা মূলের বৃদ্ধি, আচ্ছা ওকে বাদ দে, মূল একবারে লিখে দিই, মূল, ফুল, ফল, উৎপাদন ও বৃদ্ধি, উৎপাদন ও বৃদ্ধি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একটা আরেকটা, সেটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া। আরে তুই কনফার্ম যে ওটা কি শ্বাসের শব্দ? তুই প্রত্যেকদিন এক কথা বলে চিল্লাইতে থাকিস। আন্দাজে। ওকে, এবার এই পটাশিয়াম হচ্ছে আন্দাজে, আন্দাজে। তাহলে আমি যে ইউটিউবে ভিডিও গুলা দিচ্ছি ওখানে, ওখানে ওখানে দেখিস, ওখানে দেখিস। আরে সে তো একই, আমার এখানে কিন্তু আমার এই মাইক থেকেই তো ওখানে যাচ্ছে, স্ক্রিন রেকর্ডে কথাটা ওখান থেকে এখান থেকেই যাচ্ছে না? এই যে আমিও কিন্তু এই ফোসফোস শব্দটা শুনতেছি। এই যে এই জন্যই আসলে তোরে ভাল লাগে আমার, বুঝছিস? ওকে, আচ্ছা এই শোন, তাহলে এই পটাশিয়াম কি কি কাজে ভূমিকা রাখতেছে? এক হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া, পটাশিয়াম আয়ন প্রবেশ করলে পত্ররন্ধ্র স্ফীত হয়ে খুলে যাইতো, বেরোয় গেলে মানে পত্ররন্ধ্রের মধ্যে যে পানি ঢুকলে স্ফীত হয়, ওই পটাশিয়ামের কারণ, পটাশিয়াম ঢুকলেই সাথে পানি ঢোকে, মানে ব্যাপারটা এরকম, পত্ররন্ধ্রের যে ওই রক্ষী কোষ এরকম ছিল আর কি। তো তার মানে সে পত্ররন্ধ্র খোলা বন্ধ করতে যাচ্ছে, সে তখন পানি শোষণ করে নিয়ে যাচ্ছে, পানি শোষণ করেই ওই কাজটা করতেছে, তার মানে পানি শোষণে সে ভূমিকা রাখতেছে, একই সাথে সে প্রস্বেদনে ভূমিকা রাখতেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আরে হুম, না বল, অনেক মজা হচ্ছে। ওকে, তো তারপরে এই যে ধর কোনো আম, ধর ইসে কোষের মধ্যে কোনো কারণে নেগেটিভ আয়ন বেড়ে গেল, বা অথবা নেগেটিভ আয়ন কমে গেল, মানে চার্জের ইমব্যালেন্স হইলো,
তখন সে অনুযায়ী যদি নেগেটিভ আয়ন বেড়ে যায়, পজিটিভ আয়নের সমতা রক্ষা করার জন্য পটাশিয়াম কোষে ঢুকবে। আবার যদি নেগেটিভ আয়ন কমে যায়, তখন আবার পটাশিয়াম কোষ থেকে বাইরে যেতে পারে। তার মানে সে এরকম আয়ন সমতাটাও রক্ষা করতে পারে। আচ্ছা, একই সাথে কোষ বিভাজনের ভূমিকা রাখে। আর এই যে কয়েক মূল, ফল, ফুল, ফল এইসব উৎপাদন আর বৃদ্ধি, মানে হচ্ছে ওই যে কিছু যে হরমোন ছিল, ওই যে অক্সিন, জিবেরেলিন, এরকম যে বিভিন্ন হরমোন ছিল উদ্ভিদের বৃদ্ধি যেগুলো নিয়ন্ত্রণ করতো, মানে তাদের কাজেও সে সহায়তা করে আর কি। আর বিভিন্ন এনজাইম, বিভিন্ন বিক্রিয়া ঘটতে গিয়ে যে এনজাইম গুলো কাজ করে, সেখানেও পটাশিয়ামের ভূমিকা আছে। এইটুকু কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু কি সোজা লাগতেছে, একটু কি কম কঠিন লাগতেছে নাকি? আচ্ছা, ঠিক আছে, এমনি করে পড়িস, নাইলে আহ, কঠিন লাগবে। এমনি ওভাবে পড়লে মনে থাকবে না। আচ্ছা আচ্ছা, কোন পর্যন্ত লিখছিস? কারো কি বাদ আছে কোনোটা? আরে ওই যে ও আবার বললো যে লাগবে না, এই জন্য মুছলাম। কারো যদি বাদ থাকে তো পরে। আচ্ছা আচ্ছা, এই কারো লাগলে স্ক্রিন শেয়ার দিবে নাকি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এইবার ফসফরাস পরেরটা। তো ফসফরাস, এটা আমার একটু মনে করাই দিস, আমি মুছবো না আগেই। তো ফসফরাস কি কি কাজে ভূমিকা রাখে? এক হচ্ছে ফসফরাস কয়েকটা জায়গায় এরকম বৃদ্ধি ঘটাইতে দরকার, সেটা হচ্ছে মূলের বৃদ্ধি। একই সাথে ডিএনএ, আরএনএ, আমরা এগুলা যখন ডিএনএ সূত্র পড়ছিলাম, ওখানে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা ছিল, একটা ফসফেট ছিল, আর নাইট্রোজেন বেস ছিল। তার মানে ওখানে ফসফেট ছিল। তার মানে এই যে ডিএনএ, আরএনএ, একই সাথে এনএডিপি, এনএডিপি, এটিপি, ওই যেগুলোর মধ্যে নাইট্রোজেন ছিল, মোটামুটি ফসফরাসও ওগুলার জন্য জরুরি, ওখানেও ফসফরাস ছিল। আচ্ছা, তাহলে ফসফরাস যেহেতু মূলের বৃদ্ধি ঘটাচ্ছে আর হচ্ছে এগুলার গাঠনিক উপাদান, তাহলে এটিপি হচ্ছে শক্তির মেইন কাজ, শক্তি উৎপাদন। তো এই শক্তি উৎপাদনের কাজটা ফসফরাস করে দিচ্ছে। সো এই যে পু- কয় কয় মিনিট আছে? আচ্ছা আচ্ছা, অলরেডি 41 হয়ে গেছে, তারপরেও দেখি ইয়া হচ্ছে না। আজকে মনে হয় কতক্ষণ টাইম টাইম। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, আমি একটু ওয়েট করি, আমার এখানে কিন্তু 41 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, দেখি। আচ্ছা, তাইলে যেহেতু এইসব যেগুলো হচ্ছে পুষ্টির উপাদান ছিল, এই এনএডিপি এইসব লাগতো হচ্ছে গ্লুকোজ তৈরিতে। সো পুষ্টির মেইন একটা অংশে ভূমিকা রাখতেছে এই ফসফরাস। ওকে, এটা নিয়েও কারো কোনো প্রবলেম নাই। এখন তারপরে হচ্ছে আয়রন। আচ্ছা, এবার একটু খেয়াল রাখিস। আহ প্রথমে আসলাম হচ্ছে ওই নর্মালি আমাদের। আচ্ছা, ওকে, দরকার নাই, খেয়াল রাখার দরকার নেই। আচ্ছা আচ্ছা, শোন, আয়রন, আচ্ছা, আয়রন, ম্যাগনেসিয়ামের মেইন উপাদান হচ্ছে ওই যে ম্যাগনেসিয়ামের কি কথা বলি না বলি, ক্লোরোফিলের মেইন উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন। তো এই ক্লোরোফিল তৈরি করতে গিয়ে আয়রনের ভূমিকা ছিল। হ্যাঁ, ক্লোরোফিল তৈরি করতে গিয়ে আছে তো না, কিছু বলবি? আচ্ছা, ওই শোন, আহ এই যে আবার ভুলাই দিলি, কি বলতেছিলাম? ভাই, আমি কিন্তু বুঝতে পারতেছি না, এত গরম কেন সব? আয়রন ক্লোরোফিল সৃষ্টিতে ভূমিকা রাখে, হ্যাঁ? মানে কি? আচ্ছা 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 আচ্ছা, আমি বলতেছি, ওকে ওকে ওকে, ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন, ক্লোরোফিল। ওকে, তো এই আয়রন ক্লোরোফিল উৎপাদনে ভূমিকা রাখে।
অনেকগুলার কাজ একই, মানে আর কি একটার সাথে আরেকটা ইন্টাররিলেটেড, কারণ একই জায়গায় সবকিছু ঘটতেছে এরকম। ওই এক ডিএনএ এর মধ্যেই নাইট্রোজেন আছে, তারপর ফসফরাস আছে, আবার একই সাথে কার্বন হাইড্রোজেন এইসব আছে। তো একসাথে অনেকগুলোর কাজ মিলে যাবে, এটা হইতেই পারে, এটা কোনো সমস্যা না। তো এখন এই আয়রন আরেকটা জিনিসের উপাদান, সেটার নাম হচ্ছে সাইট্রোক্রোম। এইটা তো এরা মনে হয় আগে শুনিস নাই, আমি অবশ্য যদিও ইয়াতে বলছিলাম। সাইটোক্রোম এটা একটা প্রোটিন অণু। ওই যে আমরা ইসের মধ্যে, ওই আলোক পর্যায়ের মধ্যে ইলেকট্রন প্রবাহ তন্ত্র দেখছিলাম, ওই যে ক্লোরোপ্লাস্টের গায়ে ইলেকট্রন প্রবাহিত হইতো। ইলেকট্রন প্রবাহিত হওয়ার সময় ওখানে যে কয়েকটা অণু ছিল যেগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রনটা প্রবাহিত হইতো, এরকম সাইটোক্রোমও একটা প্রোটিন অণু, যেটা ইলেকট্রন প্রবাহ বজায় রাখতে পারে বা ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দিতে পারে। সাইটোক্রোমও এরকম একটা প্রোটিন অণু। তো তার মানে এই দিক থেকে চিন্তা করলে সে ওই সালোক সংশ্লেষণে ভূমিকা রাখতেছে। ওকে, আয়রনটা সালোক সংশ্লেষণে ভূমিকা রাখতেছে। ওকে, তো এই ইলেকট্রন প্রবাহ তন্ত্র দিয়েই আমাদের আবার ওই যে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন হইতো, ওই যে এটিপি উৎপাদনটা আমরা দেখছিলাম। তার মানে ও একই সাথে ওই শোষণ আবার দুই টাইপের ছিল, একটা সবাত শোষণ, অবাত শোষণ। সবাত শোষণের মধ্যে ইলেকট্রন প্রবাহ তন্ত্রটা চলতো। তার মানে ওই ইলেকট্রন প্রবাহ তন্ত্র চালানোর জন্য যে উপাদানগুলো দরকার, আই মিন যে প্রোটিন অণুগুলো দরকার যারা ইলেকট্রনটাকে ট্রান্সফার করতো, সেইটা যেহেতু আয়রন দিয়ে গঠিত কিছু ক্ষেত্রে, তার মানে সে একই সাথে এই সবাত শোষণে ভূমিকা রাখতেছে। ওইটাকে বায়বীয় শোষণ লেখা হয়েছে, সবাত শোষণে সবাত শোষণে ভূমিকা রাখতেছে। আচ্ছা, এইখানে সাইটোক্রোমের পাশে এটা লিখে রাখতে পারিস, ইলেকট্রন প্রবাহ। ইলেকট্রন প্রবাহ সে ওইখানে ভূমিকা রাখে। সবার এইটুকু হয়েছে? আচ্ছা, এটা যদি হয়, তো এখন এই উপাদানগুলো আমাদের যদি উদ্ভিদে দিতে হয়, আমরা কখনো ডিরেক্ট এভাবে আয়রনকে এফি আকারে, মানে তোর এখন দিয়া সহজভাবে চিন্তা করে, সো দিয়ার এরকম বুঝলো যে তার উদ্ভিদের মধ্যে তার যে বাগান আছে সেখানে আয়রনের ঘাটতি হয়েছে, সে মাটি খুঁড়ে লোহা দিয়ে দিল, তাতে কিন্তু কাজ হবে না। ওকে, তো আয়রনকে আয়রন আকারে দেওয়া যাবে না, সেগুলাকে কোনো যৌগ আকারে মাটিতে দিতে হবে, যেটা মাটিতে ভেঙে এরা আবার আয়ন আকারে তৈরি হইতে পারে। তাহলে নাইট্রোজেন দিতে হইলে আমরা নাইট্রোজেনকে ইউরিয়া সার আকারে দিই। ইউরিয়া সার, এই যে আমরা কেমিস্ট্রির যে 12 নম্বর চ্যাপ্টারটা পড়তেছি, ওখানে দেখবো যে ইউরিয়া সার সেটা আবার মাটির মধ্যে বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি করতে পারে, সেটা দিয়ে নাইট্রোজেন উদ্ভিদের মধ্যে যাবে। এরকম পটাশিয়াম দরকার হইলে উদ্ভিদ নিবে কেমনে? উদ্ভিদ কি তোর মতো লোহা খাবে? কেমনে খাবে? কেমনে হইতেও পারে, কেমনে বলবো? আচ্ছা, 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 ঠিক আছে, ওকে। তো এখন আয় এই পটাশিয়ামটাকে এরকম আরেকটা সার, যেটা হচ্ছে মিউরেট অফ পটাশ, সেটাও এই কে প্লাস আকারে উদ্ভিদের মধ্যে যাবে। এরকম ফসফরাস ট্রিপল সুপার ফসফেট, ফসফরাস যাবে উদ্ভিদের মধ্যে ফসফেট আকারে, PO4 3 আকারে। তো এরা কেউই বোঝা যাচ্ছে যে উদ্ভিদ কখনো ডিরেক্ট মৌল আকারে এইসব পরমাণুকে বা এলিমেন্ট গুলোকে নিতে পারে না, বিভিন্ন আয়ন আকারে নিচ্ছে। আচ্ছা, তো এগুলা ছিল সব কিছু ম্যাক্রো। এবার মাইক্রো, মাত্র যেটা মুছছি ওটা বলছি যে ওই ফসফরাসকে ফসফেট আয়ন আকারে উদ্ভিদ শোষণ করে, এই বলছি। মুসলাম রে, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট কিছু ছিল না, তাই মুছছিলাম। আচ্ছা, এবার শোন, আরো কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে মাইক্রো মাইক্রোনিউট্রিয়েন্ট গুলোর মধ্যে যেগুলো, একটা প্রথমে হচ্ছে ম্যাঙ্গানিজ নিয়ে বলা আছে তোদের বইয়ে। এই ম্যাঙ্গানিজ, এটা হচ্ছে বিভিন্ন এনজাইম অ্যাক্টিভেটর, মানে এনজাইমকে অ্যাক্টিভেট করে। তাহলে ম্যাঙ্গানিজ মানে ক্লোরোফিল উৎপাদনের বিক্রিয়ায় প্রভাবক হিসেবে বলতে পারি, অথবা বলতে পারি যে ওই এনজাইমগুলোকে সক্রিয় করার জন্য সে ভূমিকা রাখে। তার মানে এনজাইম
সক্রিয়কারী কোন ক্ষেত্রে? ওই ক্লোরোপ্লাস্ট গঠনে। ওকে, ক্লোরোপ্লাস্ট গঠন, ক্লোরোপ্লাস্ট গঠন। তো ম্যাঙ্গানিজ আরো কিছু কাজ করে, ওগুলা তোদের বই নাই, তো যেটা আছে ওইটাই বললাম, যে ক্লোরোপ্লাস্ট গঠন করার জন্য যে এনজাইম গুলা দরকার সেগুলোকে সক্রিয় করার জন্য ভূমিকা রাখে এই ম্যাঙ্গানিজটা। তো তার মানে ক্লোরোপ্লাস্ট যদি উদ্ভিদের মধ্যে সৃষ্টি না হয়, ক্লোরোপ্লাস্টের মধ্যেই থাকে হচ্ছে ক্লোরোফিল, তার মানে এই সেন্সে বললে তাহলে ম্যাঙ্গানিজ আবার পরোক্ষভাবে ওই সালোক সংশ্লেষণ বলি, শক্তি উৎপাদন বলি, সেখানে ভূমিকা রাখতেছে। ওকে, এরপর আসি কপার। ওকে, কপারের কাজ হচ্ছে কয়েকটা উদ্ভিদের বৃদ্ধিতে কপারের ভূমিকা আছে। তো বৃদ্ধি, তো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, একটা হচ্ছে টমেটো আর সূর্যমুখী। টমেটো আর সূর্যমুখী। আর একই সাথে এইটাও, এই কপারও বিভিন্ন এনজাইমের মধ্যে থাকে। বিভিন্ন এনজাইম গঠনেও কপার থাকে, যদিও এটা এখানে বলা নাই। তার মানে এনজাইমের মধ্যে যে থাকে, ওই শ্বসন প্রক্রিয়ায় বিভিন্ন এনজাইম দরকার হয়, তো ওই এনজাইম গঠন, ওই এনজাইমগুলাই শ্বসন প্রক্রিয়ায় ভূমিকা রাখে, ওই এনজাইমগুলোর মাধ্যমেই ওই এনজাইমগুলাই শ্বসন প্রক্রিয়ায় ভূমিকা রাখে, ওই যে এটিপি তৈরি ওখানে এই এনজাইম গঠন করে সে শ্বসন প্রক্রিয়ায় ভূমিকা রাখে। তোরা বোর হয়ে গেলে বলবি কিন্তু। লেখা হয়েছে সবার? হ্যাঁ ভাইয়া বল। তাহলে একটু গল্প করতো এই। আচ্ছা, আর এই 3 পয়েন্ট শেষ করে তারপর গল্প করতেছি। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ, শোষণে হেল্প করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যদি আহ, ঝামেলা মনে হয় তাহলে এনজাইম গঠনের পাশেই শ্বসন লিখে দিতে পারিস। এই এনজাইম গুলো এই শ্বসন প্রক্রিয়ায় ভূমিকা রাখতেছে, ওইটাই ও বলতেছে, এটা কেন আমি আলাদা করে লিখলাম। তো চাইলে একসাথে লিখতে পারিস, সমস্যা নেই। আমি তো খালি জাস্ট বেসিক মনে রাখার জন্য বলতেছি, তুই নোট করার সময় তোর সুবিধা মতো লিখতে পারিস। ওকে, তো সবাই কিন্তু সবার সাথে ইন্টার রিলেটেড, সো ওভাবে বলা যায়। আচ্ছা এবার আয়, এরপরেরটা হচ্ছে বোরন। মুসলাম আমি উপরেরটা। ওই যে আবার সহজ চিন্তা। ওকে, হইতে পারে। কি হয়েছে কালকে? কাদের? আচ্ছা, আড়ং-এর? কি বলিস, আমি তো জানি না। আচ্ছা ওকে। হ্যাঁ, মানুষ কয়েকটা জায়গায় মানে একদম হুমড়ি খেয়ে পড়ছে। বুঝলাম না এদের কি প্রবলেম। কালকে কয়েকটা রিপোর্ট দেখলাম তো, অনেক মার্কেটেই একদম পুরা মানে নর্মাল সময় যে অবস্থা থেকে ওরকমই অবস্থা। আবার অনেক মার্কেট বন্ধও করে দিছে মেবি এইরকম অবস্থা হওয়ার কারণে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরে আল্লাহ, ও কি সবাই রে বসে বসে এক কথাই বাড়াচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে শোন। আচ্ছা ওকে শোন, ওই তো নেই কাজ তো খই ভাজ আর কি, ও আপাতত খই ভাজতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, এই উদ্ভিদের বিভিন্ন বর্ধিষ্ণু
বর্ধিষ্ণু অঞ্চলের জন্য দরকার হবে বর্ধিষ্ণু অঞ্চল। আচ্ছা, বর্ধিষ্ণু অঞ্চল বলতে কি বোঝায় মনে আছে? বর্ধিষ্ণু অঞ্চল বলতে বোঝায় যেগুলো দ্রুত বাড়ে। আই মিন ধর কুড়ি, পাতার কুড়ি, তারপরে ওই উদ্ভিদের অগ্রভাগ এরকম যেগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়, সেগুলো হচ্ছে বা এই যে ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড, এইসব আর কি, যেগুলো দ্রুত বৃদ্ধি পায়। তো ওইসব অঞ্চলে বোরন, এই বৃদ্ধির জন্য বোরন প্রয়োজন। আবার উদ্ভিদে যখন চিনি পরিবহন হয়, আই মিন সুক্রোজ বা ওই নেট, ওকে, নেট প্রবলেম হয়েছিল। তো এই বর্ধিষ্ণু অঞ্চলে বোরন দরকার। এই তো শেষ করে দেবো, এইটা পরেই শেষ করবো। আর মোলিবডেনাম আর ক্লোরিনটা বাদ আছে, ওটা বলেই শেষ করতেছি। তো একইভাবে তোর ওই চিনি পরিবহনে উদ্ভিদে এইখানেও বোরনের ভূমিকা আছে। সো দুইটাই চিনি পরিবহন। ওকে, এবার মোলিবডেনাম। মোলিবডেনাম নাইট্রোজেন সংবন্ধন জিনিসটা কি একটু বলতেছি। নাইট্রোজেন সংবন্ধন মানে বাতাসে যে নাইট্রোজেন আছে, বাতাসে প্রায় শতকরা 78%, শতকরা 78 ভাগ, সেটা হচ্ছে বাতাসের নাইট্রোজেন। তো এই নাইট্রোজেনটা বাতাস থেকে নিয়ে আমরা যদি কোথাও জমা করে রাখি যৌগ আকারে, তার নাইট্রোজেনকে আমরা অ্যামোনিয়া আকারে জমা করতে পারি, অ্যামোনিয়াম সালফেট আকারে রাখতে পারি, বা নাইট্রিক অ্যাসিড আকারে জমা রাখতে পারি। তার মানে আমরা নাইট্রোজেন, বাতাস থেকে নাইট্রোজেনটাকে কোনো একটা যৌগের মধ্যে আবদ্ধ করে ফেললাম। এই প্রক্রিয়াটাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন, এক জায়গায় ফিক্স করে ফেলা, অথবা নাইট্রোজেন সংবন্ধন বলে এটাকে। নাইট্রোজেন ফিক্সেশন অথবা নাইট্রোজেন সংবন্ধন। তো এই যে আবার বলতেছি, ওকে, বাতাসে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনটাকে যৌগ আকারে আবদ্ধ করে ফেলা, মানে নাইট্রোজেন তো এখন অণু আকারে আছে, এই নাইট্রোজেনকে আমি অ্যামোনিয়ার মধ্যে, এই যে অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়া আকারে রাখলাম, অথবা অ্যামোনিয়াম সালফেট লবণ আকারে রাখলাম, এরকম অ্যামোনিয়াম সালফেট NH42SO, অথবা নাইট্রিক অ্যাসিড আকারে বানাইলাম HNO3। আই মিন নাইট্রোজেন যেটা মুক্ত অবস্থায় ছিল, অণু আকারে ছিল, সেটা একটা যৌগের মধ্যে আটকে ফেলাকে আমরা নাইট্রোজেন ফিক্সেশন বলতেছি। ফিক্সেশন মানে ফিক্স করে ফেলা, এই ফিক্স করে ফেলছি এটার মধ্যে, বা নাইট্রোজেন সংবন্ধন বলে। তো এই নাইট্রোজেন সংবন্ধনটা আবার দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে, আর একটা হচ্ছে কৃত্রিম ভাবে। তো আমরা এই যে এগুলা যেগুলো লিখলাম, যে আমরা ওই যে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া বানাই, তারপরে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড বানানো হয়, এরকম অ্যামোনিয়াম সালফেট লবণ, এগুলার মাধ্যমে যখন বানাবো আমরা, ল্যাবে যখন বানাচ্ছি বা ইন্ডাস্ট্রিতে বানাচ্ছি, তখন এটা হচ্ছে কৃত্রিম উপায়। তো এখন কিছু কিছু আচ্ছা, প্রাকৃতিক উপায় কি? একটা হচ্ছে বৃষ্টির সময় যখন থান্ডারিং হয়, আই মিন যখন লাইটেনিং হয়, বিদ্যুৎ চমকায় যখন, তখন ওই মেঘে মেঘে যে ঘর্ষণটা হয়, তখন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হয়। হ্যাঁ, মনে হয় পড়ছিলি, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হয়। তো তখন ওই বাতাসের যে নাইট্রোজেন আর অক্সিজেন, সেটা মিক্স হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড বানায়, মানে ফার্স্টে বানায় হচ্ছে নাইট্রিক অক্সাইড, পরে সেটা আবার ঠান্ডা হয়ে আস্তে আস্তে অক্সিজেনের সাথে আবার বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড বানায়। সেটা পরবর্তীতে ওই যে বৃষ্টির পানির সাহায্যে অ্যাসিড বৃষ্টি, ওই যে নাইট্রিক অ্যাসিড আকারে বা নাইট্রাস অ্যাসিড আকারে মাটিতে আসে, ওভাবে একটা হইতে পারে। এইটাও একটা প্রাকৃতিক উপায়। আরেকটা প্রাকৃতিক উপায় হচ্ছে কিছু কিছু উদ্ভিদের মূলে নাইট্রিক অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিড এই আকারে মাটিতে আসে, অ্যাসিড বৃষ্টি যেটা বলে। আচ্ছা, এখন আরেকটা ওয়ে ছিল, সেটা হচ্ছে সরাসরি কিছু উদ্ভিদের মূল, আচ্ছা, এটা আমরা মনে হয় যে ইয়াতে পড়ছিলাম, কি বলে ওই যে সিমবায়োসিস, অ্যান্টিবায়োসিস, এরকম কিছু পড়ছিলাম যে লাস্টের দিকে ওখানে ছিল। আচ্ছা, ওই ধর কিছু উদ্ভিদের মূল, যেমন সিম গাছ, সিম গাছের উদ্ভিদের মূল যদি দেখি আমরা, তো এর যে মূলের মধ্যে এরকম গোলাকার কিছু অংশ থাকে, এগুলাকে বলা হয় নোডিউল, এগুলাকে নোডিউল বলে, এগুলাকে নোডিউল বলে। আর এখানে কিছু ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়া এগুলো কি করতে পারে, বাতাসে যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেন, বাতাসের নাইট্রোজেনকে সরাসরি
এটার ভিতরে নিয়ে গিয়ে অ্যামোনিয়ায় কনভার্ট করে ফেলতে পারে। তো এগুলোকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে, ব্যাকটেরিয়া বলে যারা। তো এই অ্যামোনিয়া নাইট্রোজেনকে পুরোপুরি অ্যামোনিয়া বানায় এখানে জমা রাখতে পারে। তার মানে এইসব উদ্ভিদের, সব উদ্ভিদ পারে না কিন্তু, যেসব উদ্ভিদের মূলে এরকম নডিউল আছে, সিম উদ্ভিদে এরকম আছে। তো এই নাইট্রোজেনটাকে সে অ্যামোনিয়া আকারে জমা রাখতে পারে, পরে উদ্ভিদ ওই নাইট্রোজেনকে নাইট্রেট আয়ন আকারে তার বডিতে নেয় আর কি, শোষণ করে পরবর্তীতে, উদ্ভিদের নাইট্রোজেনের যোগান দেয়। তো এই ব্যাকটেরিয়াগুলো এই কাজটা করার সময় একটা প্রভাবক দরকার হয়, এই নাইট্রোজেন থেকে যে এটা বানাবে, তো তখন এই মোলিবডেনামটা দরকার হয়। তাহলে মোলিবডেনামটা এখানে প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে আর কি, প্রভাবক হিসেবে। তো এইখানে মোলিবডেনামটা দরকার হয়। তো এই মোলিবডেনাম এইদিকে ভূমিকা রাখতেছে নাইট্রোজেন সংবন্ধনে। আচ্ছা, আর ওকে, এই মোলিবডেনামের একটাই লেখা আছে তোদের বইয়ে। আর লাস্ট হচ্ছে ক্লোরিন। ক্লোরিন কিছু কিছু এই যে শেষ, কিছু কিছু উদ্ভিদের বৃদ্ধি সহায়ক আর কি। তো সেটা এরকম একটা উদ্ভিদ দেওয়া আছে, সেটা হচ্ছে বিট, সুপার বিট। এই উদ্ভিদগুলা, এই উদ্ভিদের বৃদ্ধিতে, মূল আর কাণ্ডের বৃদ্ধির জন্য, মূল কাণ্ডের বৃদ্ধি আর কি, মূল ও কাণ্ড, মূল কাণ্ডের বৃদ্ধির জন্য ক্লোরিন দরকার আছে। এছাড়াও সিএল মাইনাস আয়ন, ওই যে আয়ন সমতা রক্ষা, সেই ক্ষেত্রেও সিএল মাইনাস আয়নের ভূমিকা আছে। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের এই কি বলি, বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা। মনে থাকে না সহজে, তবে এভাবে পড়লে মনে থাকবে আশা করি। নিজেদের মতো করে গুছায় লিখে নিস। আমি তো পয়েন্টগুলো বললাম, তারপরে তোদের যেমনি ইচ্ছা বইয়ের থেকে লিখে একটু নোট করে ফেলিস, আর দরকার হলে আমাকে আবার দেখাইতে পারিস। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন রেকর্ডার অফ করতেছি, তারপরে